হুম, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 যে তোমাদের কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টটা আছে। ঠিক আছে, তোমরা এই সাবজেক্টটা সাজেশনের কথা বলছিলে। দেখো, বেশ কিছুদিন আগে আমি এসএকিউ সাজেশন, অনেক দিন আগে আমি এসএকিউ সাজেশন দিয়ে দিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো তোমাদের রেডি করতে, ফাইনাল সাজেশন আসবে, যে এই কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। তো দেখো, এখন অনেকে আমাকে বলছিল স্যার কস্ট ট্যাক্সের লং কোশ্চেনগুলো দিন। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে কস্ট ট্যাক্সের লং কোশ্চেনগুলো নিয়ে ডিসকাশন করব, যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের যে সাজেশনটা তৈরি করেছি সেখানে যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। সেই কোশ্চেনগুলো অ্যাভয়েড করা কোনো মতেই যাবে না, সেই কোশ্চেনগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করো। ঠিক আছে, তো ওই কোশ্চেনগুলো দিয়ে পরীক্ষায় আসবে। এছাড়াও যেগুলো রেড কালি করা আছে কোশ্চেন পড়তে হবে না, আর যেগুলো রেড কালি করা নেই সেগুলো একবার দেখে যেও। ঠিক আছে, আর একটা কথা যেটা তোমাদের বারবার রিকোয়েস্ট করবো, এই এই ভিডিও যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, লিঙ্কটা তোমরা জয়েন করো। ঠিক আছে, আমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা প্রোভাইড করবো। কোথায় প্রোভাইড করবো? টেলিগ্রাম চ্যানেলে। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের অবশ্যই জয়েন করে রাখা উচিত, কারণ ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আমরা টেলিগ্রামে আপলোড করবো। সবসময় আমাদের পক্ষে ভিডিও করা সম্ভব হয় না। দেখা গেলো পরীক্ষার আগে আমার কিছু মনে হলো কোনো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো একটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, আমি টেলিগ্রামেই দেবো। আমি ইউটিউবে কি করে দিতে পারবো? সবসময় তো ভিডিও করা পসিবল নয়। তো ঠিক আছে, সময় নষ্ট করব না। সময় নষ্ট না করে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করব কি কি লং কোশ্চেন তোমাদের জন্য রেডি করতে হবে। তার আগে আমি বলে দিই, বিজনেস স্টাডিজের আমরা শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনের সাজেশন অলরেডি প্রোভাইড করে দিয়েছি। কস্ট ট্যাক্সের শর্ট কোশ্চেন প্রোভাইড করে দিয়েছি। অ্যাকাউন্টেন্সির লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন প্রোভাইড করে দিয়েছি। এছাড়াও তোমরা দেখেছো টেস্ট পেপারের বিভিন্ন টেস্ট পেপারটা আমরা মডেল পেপারগুলো সুন্দরভাবে সলভ করার চেষ্টা করেছি, মানে মেনলি একটা পেপার সলভ করেছি। আচ্ছা, বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেনগুলো সলভ করেছি, স্যাম্পল পেপার সলভ করেছি। তো তোমরা এর সমস্ত বেনিফিটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমরা তাছাড়া ক্লাস 12 যত ভিডিও আছে সমস্ত ভিডিও ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, যদিও বছরের শুরু থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ঠিক আছে, তার আগে বলে দিই কস্ট ট্যাক্সের টোটাল পেপারটা 80 মার্কসের পেপার। 20 মার্কস তো তোমার ইন্টারনাল, মানে ইন্টারনাল কি বলবো, তোমার প্রজেক্ট ওয়ার্ক। কলেজে বলে ইন্টারনাল, আর কিন্তু তোমাদের স্কুল স্টুডেন্টের বলা হয় প্রজেক্ট ওয়ার্ক। 20 নাম্বার হয়ে গেছে, বাকি রইল যে 80 নাম্বার। এই 80 নাম্বারের মধ্যে তোমাদের কষ্টে থাকবে 40, ট্যাক্সে থাকবে 40। কষ্টে যে 40 নাম্বার থাকবে, ঠিক আছে, তার মধ্যে তুমি জানো 40-এর মধ্যে তোমার 18 নাম্বার থাকবে এমসিকিউ অ্যান্ড এসিকিউ। তাহলে বাকি রইল কত? 22 নাম্বার। বাকি রইল 22 নাম্বার। ট্যাক্সেও সেম, ট্যাক্সে 40 নাম্বার থাকবে, তার মধ্যে 18 নাম্বার এমসিকিউ অ্যান্ড এসিকিউ, বাকি রইল 22 নাম্বার। ঠিক আছে, বাকি 22 নাম্বার মধ্যে অঙ্ক আর থিওরি বড় লিখতে হবে। আমি 22 নম্বরটা নিয়ে ডিসকাশন করছি, যে 22 মার্কস। 22 মার্কসের মধ্যে তুমি দেখো, তুমি চিন্তা ভাবনা করো, ফার্স্ট চ্যাপ্টার যারা ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল থেকে তোমার ফিফো লিফো সিম্পল ওয়েটেড এই যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্কের সঙ্গে একটা থিওরি অর আসবে। এই 4টে অঙ্কের সঙ্গে একটা থিওরি অর আসবে। তুমি যে সত্যি অঙ্ক ভালো করে রাখো, তাহলে তোমার থিওরি পড়ার দরকার নেই। আমি গ্যারান্টি দিব যে থিওরি পড়ার দরকার নেই। তার মধ্যে আগের বছর লিফো চলে এসছে, এবছর লিফো আসবে না। ফিফো, সিম্পল আর ওয়েটের মধ্যে, ঠিক আছে, ফিফো, সিম্পল আর ওয়েটের মধ্যে এবছর পরীক্ষায় আসছে, 3টের মধ্যে আসছে। কমন জিনিস, কোনো সাজেশন করার দরকার নেই। তুমি যদি অঙ্ক ভালো করে করতে না পারো, তারা থিওরি পড়বে। যে কটা 4-5টা থিওরি সেট করেছি, তার মধ্যে 2-3টে ইম্পর্টেন্ট করেছি, ওই কটা পড়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার লেবার বলে একটা চ্যাপ্টার আছে, কস্ট অফ লেবার অ্যান্ড রেমুনারেশন। ঠিক আছে, এমপ্লয়ি কস্ট যেটা। তো দেখো, লেবার চ্যাপ্টার থেকে তোমাকে পরীক্ষায় একটা 4 নম্বর থিওরি কম্পালসারি লিখতে হবে। 4 নম্বর থিওরি তোমাকে কম্পালসারি লিখতে হবে, সুতরাং এই চ্যাপ্টারটা ভালো, 4 নম্বরের থিওরি তোমাকে কম্পালসারি লিখতে হবে। এছাড়াও লেবার চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, সেটা কি পিস রেটের ওপর অঙ্ক থাকবে। পিস রেট, স্টেট পিস রেট অ্যান্ড ডিফারেন্সিয়াল পিস রেট, যেটা টেলার থাকে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল পিস রেটের ওপর অঙ্ক থাকবে। নেক্সট, এবার এই পিস রেটের অঙ্কের সঙ্গে থিওরি অর পাবে, কোনো চিন্তা নেই, থিওরি দিয়ে দেবো। কিন্তু তোমাকে কি বলছি, আর একটা কথা, যেটা হেলসের 1 থেকে 8 নম্বরের অঙ্ক আসে, হেলসের 1 থেকে একটা 8 নম্বরের একটা বড় অঙ্ক দেবে। ঠিক আছে, তো একটা সিম্পল টাইপের সাম দেবে, এর সঙ্গে একটু কমপ্লিকেট সাম দেবে, অরে দেবে কমপ্লিকেট সামটা। যেমন যেখানে তোমাকে হয়তো কখনো বলবে টাইম সেভ বের করো, বা বলতে পারে টাইম টেকেন বের করো, বা বলতে পারে টাইম অ্যালাউড বের করো, বা বলতে পারে রেট পার আওয়ার বের করো। এই সমস্ত জিনিস কোশ্চেন ওরা সেট করে। বাট নর্মাল অঙ্কটা তোমরা ইজি, একদম ইজি টাইপের অঙ্ক দেবে, নর্মাল অঙ্ক তোমরা জানো সব। তাহলে কি বললাম, তারপর আরেকটা চ্যাপ্টার যে ওভারহেড চ্যাপ্টার থেকে কোনো বড় কোশ্চেন পড়তে হবে, সব শর্ট কোশ্চেন। তাহলে তুমি যদি মনে করো কষ্টে যদি সব অঙ্ক করতে পারো, তাহলে তোমাকে শুধুমাত্র কস্ট চ্যাপ্টার থেকে থিওরি পড়তে, আর কোনো থিওরি পড়তে হবে। কি কি থিওরি পড়তে হবে আমি এক্ষুনি বলে দিচ্ছি। ট্যাক্সে রইল, ট্যাক্সে যে বাকি 22 নাম্বার আছে, 22 নম্বরে ফার্স্ট চ্যাপ্টার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
ঠিক আছে, ইনকাম ও হাউস প্রপার্টি থেকে একটা 10 নম্বরের বড় একটা অঙ্ক দেবে, তার সঙ্গে একটা 10 নম্বরের এর মধ্যে ধরো 6 নাম্বার অঙ্ক 4 নাম্বার থিওরি, 7 নাম্বার অঙ্ক 3 নাম্বার থিওরি, 8 নাম্বার অঙ্ক 2 নাম্বার থিওরি, এরকম কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো আমি পার্সোনালি তোমাদের সাজেস্ট করো কস্ট ট্যাক্সে যে হাউস প্রপার্টি 10 নম্বর অঙ্ক আসে, সেই 10 নম্বর অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে তো, আচ্ছা, হাউস প্রপার্টি থেকে একটা 4 নম্বর অঙ্ক আসে। রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে হাউস প্রপার্টিকে 4 নম্বর অঙ্ক দেয়। স্যার 4 নম্বরে কি অঙ্ক হতে পারে? দেখো, গ্যাপ হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে দেবে, নয় নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে দেবে, এর বাইরে তো দেবে না। হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু, নয় নেট অ্যানুয়াল ভ্যালু, হয় তোমার একটা বাড়িরও দিতে পারে বা তোমার দুটো বাড়িরও দিতে পারে। এই অঙ্কের সঙ্গে একটা থিওরি অর আসবে, হাউস প্রপার্টি থেকে থিওরি অর আসবে, যে কটা থিওরি দিয়েছি তার মধ্যেই আসবে। তবে রিসেন্ট ইয়ার বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে হাউস প্রপার্টি থেকে 4 নম্বর অঙ্ক দিচ্ছে, আগে হাউস প্রপার্টি থেকে 4 নম্বর অঙ্ক দিত না। তো তোমরা কি অ্যালার্ট রাখবে? তুমি মনে করো হাউস প্রপার্টি থেকে যদি অঙ্ক না আসে, তখন তো থিওরি আসবে, তো থিওরিটা ভালো করে রেডি করে যাও। এরপরের চ্যাপ্টার চলে আসো ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা এইচএস স্টুডেন্ট, তো তোমাদের তো ক্যাপিটাল গেন আছে এইচএস এ, ওখানে ক্যাপিটাল গেনের থিওরি আসে, অঙ্ক আজ পর্যন্ত কোনোদিন আসেনি, আজ পর্যন্ত কোনোদিন অঙ্ক আসেনি, তাই এবারও আমরা এক্সপেক্ট করছি অঙ্ক আসবে না। যদিও বা অঙ্ক আসে, যদিও বা অঙ্ক আসে, কি বলছি, যদিও বা অঙ্ক আসে, তার সঙ্গে তুমি থিওরি অর্থ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তো অঙ্ক আসে না। অঙ্ক তো আসলে আমি অঙ্ক করাতাম, অঙ্ক তো ভেরি ভেরি সিম্পল চ্যাপ্টার ক্যাপিটাল গেন, আরে হাউস প্রপার্টির চেয়েও ইজি চ্যাপ্টার ক্যাপিটাল গেন। তো যাই হোক, তো ক্যাপিটাল গেনের যা থিওরি আসবে, আমি থিওরি সাজেশন করেছি, তবে ক্যাপিটাল গেন মাথায় রাখবে, ক্যাপিটাল গেনের থিওরি তোমাকে পরীক্ষায় লিখতে হবে, তার জন্য থিওরি ভালো করে রেডি করবে, ভালো করে প্রিপেয়ার করবে ক্যাপিটাল গেনের থিওরি। ঠিক আছে, নেক্সট লাস্ট হলো আদার্স সোর্স। আদার্স সোর্স চ্যাপ্টার থেকে 4 নম্বরে একটা অঙ্ক আসবে, তো হয়ে গেল। তাহলে তুমি কি দেখতে পারলে, ট্যাক্স থেকে তোমাকে থিওরি পড়তে হবে। তুমি এই সব অঙ্ক করতে পারো, ক্যাপিটাল গেনের থিওরি পড়ো আর হাউস প্রপার্টির থিওরি তোমাকে পড়ো, দুটো চ্যাপ্টার। আর কস্ট থেকে যদি সব অঙ্ক করতে পারো, তাহলে লিভার থেকে থিওরি পড়ো, ব্যাস এইটুক থিওরি পড়লেই হবে। চলো এখন আমি তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরো। তো দেখো, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফার্স্ট চ্যাপ্টার দেখো লেখা আছে কস্ট অফ ম্যাটেরিয়াল, কিছুক্ষণ আগে বলে দিয়েছি, খুব ডিটেলসে বলে দিয়েছি। ম্যাটেরিয়াল অর্থাৎ ফিফো লিফো সিম্পল ওয়েটেড অর্থাৎ স্টোন লেজারের অঙ্ক থাকে এই চ্যাপ্টারে, 4 নম্বর অঙ্ক আসে, এই অঙ্ক করতে না পারলে এই থিওরিগুলো পড়তে হবে। দেখো, যেইগুলো রেড কালি সেই কোশ্চেনগুলো পড়ার দরকার নেই। দেখো, আমি কোশ্চেন ইম্পর্টেন্ট করেছি কি ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে, দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছি, 2 নম্বর কোশ্চেনটি ইম্পর্টেন্ট রেখেছি, কাঁচামাল বিলির মূল্যায়নের উদ্দেশ্যগুলি উল্লেখ করো, মেনশন দ্য অবজেক্টিভস অফ প্রাইসিং অফ ইস্যু অফ ম্যাটেরিয়াল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর 3 নম্বর দিয়েছি, আগে আসে আগে যায় এবং শেষে আসে আগে যায় পদ্ধতির 4টি পার্থক্য, ফিফোর সাথে লিফোর পার্থক্য, রাইট 4 ডিফারেন্স বিটুইন ফার্স্ট ইন ফার্স্ট আউট অ্যান্ড লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। 4 নম্বর কোশ্চেন, আগে আসে আগে যায় পদ্ধতি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা সমীচীন বলে মনে করো, এমন দুটি ক্ষেত্রের উদাহরণ দাও এবং পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করো। কি বলেছে, আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস অ্যাপ্লিকেশন অফ ফিফো মেথড ইজ সুইটেবল, গিভ 2 এক্সাম্পল অফ সাচ সিচুয়েশন, মেনশন 2 অ্যাডভান্টেজ অফ দিস মেথড। তো দেখো, তুমি দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে 3টে কোশ্চেন তুলে ধরেছি, এই 3টে কোশ্চেন পড়ে গেলেই তোমার কাজ মিটিয়ে যাবে। 3টে কোশ্চেন তুমি অ্যাটলিস্ট পড়ে যাবে, 3টে কোশ্চেন তুমি অ্যাটলিস্ট পড়ে যাবে। ঠিক আছে তো, তারপর নেক্সট চ্যাপ্টার কস্ট অফ লেবার অর ওয়েজেস। দেখো, এখান থেকে কোশ্চেন তো অনেক হয় কিন্তু আমি যেইগুলো ইম্পর্টেন্ট করেছি, তুমি অ্যাটলিস্ট একটা কোশ্চেন পড়ে যাও, প্লিজ একটা কোশ্চেন অ্যাটলিস্ট পড়ে যাও। ফার্স্ট কোশ্চেন দিয়েছে অলস সময়ের কারণগুলি উল্লেখ করো। অলস সময় কেন অলস সময় হয়, তার পেছনে কারণগুলো কি কি? তোমরা জানো স্বাভাবিক অলস সময় আছে, অস্বাভাবিক অলস সময় আছে, নর্মাল আইডিয়াল টাইম, অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। তো বলছি যে এই যে আইডিয়াল টাইমের কজগুলো তোমাকে পড়তে হবে, অলস সময়ের কারণগুলো তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি ইম্পর্টেন্টের খাতায় রেখেছি অলস সময়ের কারণ। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো, 1 নম্বরটা ইম্পর্টেন্ট দিয়েছি, 6 নম্বরটা ইম্পর্টেন্ট দিয়েছি। 6 নম্বর কি বলেছি যে অলস সময় কাকে বলে, হোয়াট ইজ আইডিয়াল টাইম। তারপর লিখেছি স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময় একটি করে উদাহরণ দাও, গিভ 1 এক্সাম্পল অফ ইচ অফ নর্মাল আইডিয়াল টাইম অ্যান্ড অ্যাবনর্মাল আইডিয়াল টাইম। দেখো, এখানে একটা করে এক্সাম্পল, তুমি একটা করে এক্সাম্পল পড়বে না, 2টো 3টে করে যেমন যেমন এক্সাম্পল তুমি পাবে তোমাদের বইতে, তোমরা পড়ে ফেলবে। তাহলে কি পেলাম এখনো পর্যন্ত? স্যার এখনো পর্যন্ত পেলেন অলস সময় কাকে বলে, ঠিক আছে, স্বাভাবিক ও অস্বাভাবিক অলস সময় একটি করে উদাহরণ দিন এবং অলস সময়ের কারণ, 3টে কোশ্চেন পেলে, তুই চোখের সামনে কিন্তু 3টে কোশ্চেন পেলে। তো দেখো, তুমি দেখো এই 3 নম্বর কোশ্চেন একই কোশ্চেন রিপিট আছে, দরকার নেই। এই 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 3 নম্বর কোশ্চেনটা আর 6 নম্বর কোশ্চেনটা একই কোশ্চেন আছে, দরকার নেই পড়ার।
ঠিক আছে তো? এইবার কি পড়বো আমরা, দেখো 7 নম্বর কোশ্চেনটা। 7 নম্বর কোশ্চেনটা পড়বো। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে? সময় রক্ষণ বা সময় আরক্ষণ পদ্ধতির যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। সময় রক্ষণ বা সময় আরক্ষণ, ঠিক আছে, সময় রক্ষণ বা সময় আরক্ষণ পদ্ধতির 4টি বৈশিষ্ট্য লেখো। তাহলে কি বলেছে? রাইট এনি 4 অবজেক্টিভস অর ফিচার্স অফ আ, অবজেক্টিভও দিতে পারে, তোমার ফিচার্সও দিতে পারে, ঠিক আছে তো, অফ টাইম বুকিং সিস্টেম, টাইম বুকিং সিস্টেম। তো এটা দিয়ে দিয়েছে কোশ্চেনটা। এইবার দেখো আমি 8 নম্বর কোশ্চেনটা আমি গ্রিন কালি করিনি, তার মানে ইম্পর্টেন্ট নয় আমি এটা বলছি না। ভালো করে দেখো কি বলেছে। এটা একটা প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চেন দিয়েছে, প্র্যাকটিক্যাল টাইপের কোশ্চেন বলছে। 8 নম্বর কোশ্চেনটা দেখো, জাস্ট একবার দেখে যাও, এটা তো আর খুব বেশি লিখতে হবে না। বলছে ইন্ডিকেট হুইচ অফ দ্য ফলোইং আইডিয়াল টাইম ইজ নর্মাল আইডিয়াল টাইম। বলছি যে দুটো পয়েন্ট দিয়ে বলো কোনটা নর্মাল কোনটা নর্মাল। বলছে টাইম লস ডিউ টু লক আউট ডিক্লেয়ার্ড ইন দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরি লক আউট ঘোষণা হয়ে গেল, এটা কি আইডিয়াল টাইম? তাহলে যে টাইম লস ডিউ টু রুটিন মেনটেন্স অফ মেশিনারি, এটা কি ধরনের আইডিয়াল টাইম? নর্মাল নেম। এই কোশ্চেনটা অবশ্যই দেখে শর্ট কোশ্চেন হিসেবে। বেশ, আমি কিন্তু এখান থেকে আর বেশি কিছু কোশ্চেন সেট করিনি। আর কি করেছি? মেথড অফ রেমুনারেশন থেকে কি করছি? সময় ভিত্তিক মজুরি পদ্ধতির 3টি সুবিধা ও 2টি অসুবিধা, 3টি সুবিধা 2টি অসুবিধা। তাহলে রাইট এনি অ্যাডভান্টেজ, রাইট 3 অ্যাডভান্টেজ অ্যান্ড 3 ডিসঅ্যাডভান্টেজ, 3 অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট করবে। 2 নম্বর কোশ্চেন বলেছি একটি উত্তম মজুরি প্রদান ব্যবস্থার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্রিফলি ডিসকাস এনি 4 ফিচার্স অফ আ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। ঠিক আছে, এই দুটো কোশ্চেন আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, তাই আমি তোমাদের জন্য তুলে ধরলাম। দুটো কোশ্চেন আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কটা কোশ্চেন ইম্পর্টেন্ট লেগেছে? এখান থেকে দুটো কোশ্চেন, ঠিক আছে, আর এখান থেকে দুটো কোশ্চেন, দুটো 4টে কোশ্চেন আমার ইম্পর্টেন্ট লেগেছে। 4টে কোশ্চেন তোমাকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, 4একটা পড়ার দরকার নেই। 5 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোন সত্রে এমন কি কন্ডিশনে যেখানে কোনো এক শ্রমিকের মোট উপার্জন লোয়ান প্ল্যান এবং হেলথ প্ল্যানে সমান হবে, আর বলছে লোয়ান প্ল্যানের সূত্র। তো দেখো এ তো তুমি এসে কিউতেই পড়ে ফেলবে। এমন কি কন্ডিশনে যেখানে দুটোতে ক্ষেত্রে সেম হয়ে যাবে, মানে টোটাল ওয়েজেসটা সেম হয়ে যাবে, এমন কি কেস হতে পারে? ঠিক আছে তো। আর কি বলেছে? লোয়ান প্ল্যানের সূত্রটা তো তুমি জানোই। এটা তো ইম্পর্টেন্ট জানি, তুমি দেখে যাও না। এই কোশ্চেনটা একটা সিম্পল কোশ্চেন না, সিম্পল কোশ্চেন, এসে কিউতে দেওয়া আছে এরকম টাইপের কোশ্চেন। ট্যাক্স, ট্যাক্সে প্রথমে হাউস প্রপার্টি চলে আসো। হাউস প্রপার্টি থেকে 2 নম্বর কোশ্চেনটা দেখো, খুব 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 ইম্পর্টেন্ট এবছরের জন্য, খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? ডিমড ওনার। বলছে আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পত্তির বিবেচিত মালিকের 2টি উদাহরণ দাও। ঠিক আছে, বলছে গিভ 2 এক্সাম্পল অফ ডিমড ওনার অফ আ হাউস প্রপার্টি আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। দেখো এরকম কোশ্চেন না দিয়ে ঘুরিয়ে দিলে বললো রাইট আ শর্ট নোটস অন ডিমড ওনার, বিবেচিত মালিক সম্পর্কে টিকা লেখো, 4 নাম্বার দিয়ে দিতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি। নেক্সট কোশ্চেন দেখো কি রেখেছি, গৃহ সম্পত্তি থেকে আয়ের 4টে উদাহরণ দাও। ঠিক আছে, যেগুলো আয়কর আইন অনুযায়ী করমুক্ত, এটা পড়বে। গিভ 4 এক্সাম্পল অফ ইনকাম অফ হাউস প্রপার্টি হুইচ আর এক্সেম্পটেড ফ্রম ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। ঠিক আছে, এটা আমি এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট রেখেছি। আর একটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট দেওয়া হয়নি, আমি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। দেখো এইটা 5 নম্বরটা ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি। কি বলছে? আয়কর আইন 1961 অনুযায়ী কোনো, মানে দেখো আমি বলেছি তাই আনরিয়ালাইজ রেন্ট পড়তাম তো, আনরিয়ালাইজ রেন্টের ছাড় পাওয়ার কন্ডিশনগুলো কি কি এটা বলেছে। এই কোশ্চেনটা অবশ্যই দেখে যাও। আয়কর আইন 1961 অনুযায়ী কোনো ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণে অনাদায়ী ভাড়া ছাড়ের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা প্রয়োজন। এই 3টে কোশ্চেন 4 নম্বরের জন্য আমার খুব ইম্পর্টেন্ট লেগেছে। স্যার আর কিছু পড়তে হবে না? তুমি এই 3টে কোশ্চেন তো খুব ভালো করে পড়ো, এর মধ্যে তুমি একটা কোশ্চেন পাবে। ঠিক আছে তো। তারপরে যে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো তোমার পড়া না থাকলেও তুমি লিখতে পারবে, কারণ তুমি যদি সত্যি অঙ্ক ভালো করে জেনে থাকো। ঠিক আছে তো। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। আমি ইংলিশে পড়ছি, ট্যাক্সের থিওরি কোশ্চেনগুলো বেটার হবে। ডিসকাস দ্য ডিডাক্টিবিলিটি অফ ইন্টারেস্ট অন লোন while computing interest income from house property under the income tax act in the following cases: loan taken from mortgage, the self residential house utilized for education for child, আর বলছে লোন টেকেন ফর মর্টগেজিং দ্য সেলফ রেসিডেন্সিয়াল হাউস ইউটিলাইজ ফর রিপেয়ার অফ দ্যাট হাউস। এই কোশ্চেনটা একটু দেখে যেও। দেখো এটা কিন্তু আমি গ্রিন কালি করিনি, ঠিক আছে, আবার এটা আমি রেড কালিও করিনি। রেড কালি মানে তোমাকে পড়তে হবে না, গ্রিন কালি মানে টপ ক্লাস ইম্পর্টেন্ট পড়তে হবে। আর মাঝখানে দেখো আমি এই কালি করে দিয়েছি, ঠিক আছে। এই কালিটা করার মানে হচ্ছে তুমি মাঝামাঝি অবস্থায় তুমি দেখে যাবে, দেখে যাবে, এই কোশ্চেনটা দেখতে হবেই তোমাকে।
নেক্সট কোশ্চেন দেখো একটা দিয়েছি, বলছে আয়কর আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে যে স্টেট দ্য ডিডাকশন এভেলেবেল আন্ডার 24B, আন্ডার 24B-তে কি কি ডিডাকশন পাওয়া যায়? আরে ইন্টারন্যাশনাল লোন পাওয়া যায় ফ্রম দ্য অ্যানুয়াল ভ্যালু ওয়ান সেলফ অকুপাইড হাউস ইন রেসপেক্ট অফ ইন্টারেস্ট মানি বরন। এই কোশ্চেনটা পড়ে যাবে, এই কোশ্চেনটা পড়া আছে সুন্দর করে, এই কোশ্চেনটা তুমি পড়ে যাবে, ব্যাস আর কিছু পড়তে হচ্ছে না। হাউস বডি থেকে, হাউস বডি থেকে এইটুকু পড়ে গেলেই তোমার কাজ উঠে যাবে। নেক্সট চ্যাপ্টার ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন থিওরি পড়তেই হবে। দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে কি শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, তারপরে কোশ্চেন দিয়েছে কি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, ঠিক আছে? মানে এইগুলো কেমন দিতে পারে যদি দেয় পরীক্ষায়, শর্ট নোটস, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, শর্ট নোটস। 3 নম্বর কোশ্চেন বলেছে গিভ 4 এক্সাম্পল অফ অ্যাসেট আর নট কনসিডার ক্যাপিটাল অ্যাসেট। বলছে বলছে এমন কিছু অ্যাসেট আছে যেগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না, ঠিক আছে, এগুলো নাম লিখতে হবে। 4 নম্বর বলেছে মেনশন দ্য বেসিস অফ ট্যাক্সেবিলিটি অফ ইনকাম আন্ডার দ্য হেড অফ ক্যাপিটাল গেইন অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট। দেখো এবার ইম্পর্টেন্টের তালিকা তৈরি হলো। বলছে 5 নম্বর বলেছে ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে পড়বে। ক্যাপিটাল অ্যাসেট বলতে কি বোঝায়? মূলধনী সম্পত্তি, এটা তোমাকে পড়তে হবে। এরপরে যে কোশ্চেনটা পড়তে হবে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার পড়তে হবে। তাহলে কি কি বললাম? ক্যাপিটাল অ্যাসেট পড়বে, ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার পড়বে, তারপর পড়বে এমন 4টে অ্যাসেটের এক্সাম্পল দাও যেটা কিনা আয়কর আইন অনুযায়ী ক্যাপিটাল অ্যাসেট বলে গণ্য হয় না, ঠিক আছে? বলছে গিভ 4 এক্সাম্পল অফ অ্যাসেটস হুইচ উইল নট বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। নেক্সট দেখো 10-এর কোশ্চেনটা, ঠিক আছে স্যার ইম্পর্টেন্ট দেওয়া নেই। তুমি দেখতে পাচ্ছ রিসেন্ট বেশ কয়েক বছর ধরে ট্রেন্ড বেরিয়েছে ক্যাপিটাল গেনের সঙ্গে থিওরির সঙ্গে, নর্মাল থিওরির সঙ্গে বেশ কিছু প্র্যাকটিক্যাল টাইপের থিওরি। স্যার প্র্যাকটিক্যাল টাইপের থিওরি মানে এরকম দিতে পারে, বেশ কিছু এক্সাম্পল ওরা তুলে দেবে, বলবে বলো এটা কি ক্যাপিটাল অ্যাসেট কি ক্যাপিটাল অ্যাসেট না, বা এরকম বলতে পারে এটা কি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের মধ্যে পড়ে, বা এটা বলতে পারে এর মধ্যে কোনটা শর্ট টার্ম কোনটা লং টার্ম। এরকম টাইপের কোশ্চেন রিসেন্ট ইয়ারে খুব সেট করছে। বলছে দেখো ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস মেনশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 হুইচ ওয়ান ইজ আ ক্যাপিটাল অ্যাসেট আর অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট আ ক্যাপিটাল অ্যাসেট। যেটা বললাম হাউস ফর সেলফ অকুপাইড রেসিডেন্স, জুয়েলারি ফর পার্সোনাল ইউজ, কার ফর পার্সোনাল ইউজ, রুরাল এগ্রিকালচার ল্যান্ড। 4.4 নাম্বার, 4.4 নাম্বার। নেক্সট 11 দাগের কোশ্চেন, এটাও অবশ্যই দেখে যাবে। বলছে ইন হুইচ কেস ক্যাপিটাল অ্যাসেট ইভেন ইফ হেল্ড ফর লেস দ্যান 36 মান্থ বিফোর ইটস ট্রান্সফার উইল বি ডিরেক্ট অ্যাজ লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কি সুন্দর কোশ্চেন দিয়েছে। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মেয়াদ কি ছিল? 12 মাস, 24 মাস, 36 মাস। বলছে বলছে তোমাকে জানতে চেয়েছি, বলছে বলো কোন কোন ক্ষেত্রে কোনো মূল্য সম্পত্তি হস্তান্তরের পূর্বে 36 মাস কম সময় ধরে রাখলেও তার দীর্ঘমেয়াদী মূল্য সম্পত্তি বলে বিবেচিত হবে। সুন্দর দিয়েছে, 12 মাস আর 24 মাসের কেসটা বলবে, ঠিক আছে? লিস্টেড কোম্পানি শেয়ার, আনলিস্টেড কোম্পানি শেয়ার, বিল্ডিং, হাউস, এগুলো তুমি বলবে, অসুবিধা কোথায়? ডিবেঞ্চার বলবে, লিস্টেড কোম্পানি ডিবেঞ্চার, এই জিনিসগুলো ছিল। তো বলছে ইন হুইচ কেস ক্যাপিটাল অ্যাসেট ইভেন, এটাই বললাম আমি। এরপর 3 নম্বর বলছে এই দেখো এই কোশ্চেনটা বলছে কি বলছে স্টেট হুইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশন আর ট্রান্সফার অ্যান্ড হুইচ আর নট। যেটা বললাম কোনগুলোকে ট্রান্সফার বলা, কোনগুলো ট্রান্সফার বলা হয় না। সেল অফ রেসিডেন্সিয়াল হাউস, গিফট অফ জুয়েলারি, কম্পালসারি অ্যাকুইজিশন বাই অফ ল্যান্ড বাই দ্য গভর্নমেন্ট আর এক্সচেঞ্জ অফ অ্যাসেটস, এগুলো পড়বে, ঠিক আছে? তো এ কটা কোশ্চেন পড়ে গেলেই হয়ে যাবে, এর বাইরে কিছু পড়তে হবে না। আমি যেইভাবে বললাম প্ল্যানিং এ পড়তে হবে। তুমি যদি প্ল্যানিং করে না পড়ো তাহলে তোমাকে প্রচুর থিওরি পড়তে হবে। তোমাকে আগে দেখতে হবে যেই আমার এই ভিডিওটা দেখছে সে আমার কোচিংয়ের স্টুডেন্ট হোক বা আমার কোচিংয়ের স্টুডেন্ট না, ইউটিউবে ভিডিও দেখছো, সবাইকে আগে এই প্ল্যানিংটা করে নিতে হবে যে তুমি তুমি কতদূর অঙ্ক পারছো, এটা তোমাকে আগে ভালো করে ফোকাস করতে হবে। এখন দেখা গেল না স্যার আমি সব অঙ্ক পারি সিলেবাসে যা আছে, তাহলে তোমাকে লেবার চ্যাপ্টার থিওরিটা পড়ো, ক্যাপিটাল চ্যাপ্টার থিওরিটা পড়ো, এই দুটো চ্যাপ্টার থিওরি ভালো করে পড়ো, আর হাউস ওয়ার্ডের দুটো থিওরি দেখে যাও, ব্যাস, ঠিক আছে? তো বুঝতে পারলে ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তো এই ভিডিওটা তো আমি এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দাও, ওরাও যাতে ভিডিওটার হেল্প নিতে পারে। এরপরে দেখি আমাদের আর কি বাকি আছে। আমরা আমরা বেশ কিছুদিনের মধ্যেই আমরা এমসিকিউ, যে বিজনেস স্টাডিজের এমসিকিউ গুলো নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো বিজনেস স্টাডিজের এমসিকিউ গুলো ডিসকাশন করব, পাশাপাশি কস্ট ট্যাক্সের এমসিকিউ গুলো নিয়েও আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব, ঠিক আছে? টাটা বাই বাই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।